Welcome to my English channel, English Grammar Abdul Salam. Thank you all that you take part in my class and you all support mentally to develop my channel regularly. Okay, I hope you are learning English easily with me. I am Abdul Salam, Assistant Teacher, Rajshahi College School, Rajshahi. Okay, my dear viewers, so we have already discussed about a lot of grammatical items which are very much important for all of you to learn English nicely and properly according to the rules of grammar. But today I am going to discuss about imperative sentence, which is very important for all of you to request someone, to command someone, to order someone, or to offer advice someone. I am going to discuss about imperative sentence and its structure today. Imperative sentence. Yes, it is very important. Follow me. Verb transitive object. তাহলে আমরা কিন্তু এখানে সহজেই বুঝতে পারছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি। ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি? The sentences which are used to request someone, to command someone, to order someone, or to give advice someone, or to warn someone are called imperative sentence. তাহলে আমরা কি শিখলাম? যে সেন্টেন্সগুলি দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ পায় বা কোনো ব্যক্তিকে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, নিষেধ করা, অনুরোধ করা প্রকাশ পায় তাদেরকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। সেই সূত্র অনুযায়ী ফলো মি, আমি তোমাদেরকে বলছি ফলো মি, আমাকে অনুসরণ করো। তার অর্থ আমি যা পড়াচ্ছি সেটা তোমরা ফলো করো। এইটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এইটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, এইটা হচ্ছে ভার্ব। একটা মজার ব্যাপার হলো কি যে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে এবং সব সময় সেকেন্ড পারসন সাবজেক্ট হয়। তাহলে আমরা কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ পায় এবং এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকলেও আমরা নিশ্চয় সেকেন্ড কোনো পার্সনকে সেই কথা বলি। যেমন আমি তোমাদেরকে বলছি, আমি ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন। এই তাহলে এখানে আমরা কি দেখলাম? আমাদের মূল সেন্টেন্স স্ট্রাকচার এখানে হচ্ছে, আমাদের স্ট্রাকচারটা হলো ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ভার্ব অথবা ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এইভাবে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি। তাহলে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ পায়। আবার কোনো কাজের প্রস্তাবনাও প্রকাশ পায়, কোনো কাজে ভালো পরামর্শ দেওয়া, সাজেস্ট করাও প্রকাশ পায়। এই সব ক্ষেত্রে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এই সমস্ত ক্ষেত্রে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা আবার শুরুতে চলে যাই। Come in please. Come in please. আমরা কেউ তোমার কাছে পারমিশন চাচ্ছে, মে আই কাম ইন, মে আই কাম ইন। সেই ক্ষেত্রে তুমি বললা কাম ইন প্লিজ, আপনি অনুগ্রহ করে আসুন, আপনি অনুগ্রহ করে ভিতরে আসুন। তাহলে আমরা কি শিখলাম এখানে? এখানে শিখলাম যে শুধুমাত্র ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস এক্সটেনশন এইটা ব্যবহার করেও আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। কি করছি আমরা? শুধুমাত্র ভার্ব প্লাস এক্সটেনশন এইটুকু ব্যবহার করেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারছি। কাম ইন প্লিজ, তার মানে আপনি কাউকে ভিতরে আসার পারমিশন দিলেন। অথবা দেখেন, ইয়েস কামিং, ইয়েস কামিং, হ্যাঁ আপনি ভিতরে আসুন, ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন, তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে শুধুমাত্র ভার্ব এবং ইনট্যানজিবল ভার্ব এবং তারপরে এক্সটেনশন ব্যবহার করেও কিন্তু একটা পূর্ণ সেন্টেন্স লেখা সম্ভব।
পূর্ণ সেন্টেন্স লেখা সম্ভব। তাহলে আমরা এতক্ষণে বুঝতেই পেরেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হলো সাধারণ কোনো অর্থে প্রকাশ করা, ইন্টারেটিভ সেন্টেন্সের কাজ হলো কাউকে প্রশ্ন করা, কোনো কিছু জানতে চাওয়া, আর ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, অনুরোধ করা, অনুমতি দেওয়া, অনুমতি নেওয়া। এই সমস্ত কাজে আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে। আর এর মূল স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এর মূল স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা এখানে যেটা করলাম সেটা হলো ভার্ব প্লাস এক্সটেনশন, এবং সেই ভার্বটা কি? ইনট্যানজিটিভ ভার্ব। তোমরা কিন্তু যখন আমি ভার্ব নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমি আলোচনা করেছিলাম সেটা কি, যে ভার্ব সেন্টেন্সে সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়ে অবজেক্ট ছাড়া অর্থ সম্পন্ন করতে পারে না তাকে ট্যানজিটিভ ভার্ব বলে। আর যে অবজেক্ট ছাড়া অর্থ সম্পন্ন করতে পারে, যে ভার্বগুলির পরে নাউন ফ্রেজ বা প্রোনাউন অবজেক্ট না বসেও সেন্টেন্সের অর্থ সম্পন্ন করতে পারে, তাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। তবে মজার ব্যাপার হলো যে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন বসে, সেই সূত্র অনুযায়ী ইন প্রিপোজিশন বসছে, এখানে ইন প্রিপোজিশন বসছে। হ্যাঁ, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই সেন্টেন্সগুলি দ্বারা, যেমন এটা অনুমতি দেওয়া হলো, এটা উপদেশ দেওয়া হলো, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। দেখি এরপরে কি করা যায়। প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচারের পিছনে উদ্দেশ্য থাকে, প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচারের পিছনে কাজ থাকে, যা ফলো করলে, যা অনুসরণ করলে আমাদের লেখা এবং বলার দক্ষতা আরো অনেক বৃদ্ধি পাবে। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজে নিজে কিছু করা, নট মেমোরাইজিং। এরপর দেখেন, go to market to buy a book. VI verb intensity extension। দেখো তো কত সহজে লেখা যায়, শুধুমাত্র একটা ওয়ার্ড, গো, যাও, গো, যাও। এটাই কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, ভার্ব ইনট্রানজিটিভ, তারপরে এক্সটেনশন। এখন আমরা বারবার কিন্তু একটা কথা বলছি, এক্সটেনশন কেন ব্যবহার করব? এক্সটেনশন ব্যবহার করব এই কারণে, কারণ এক্সটেনশন দ্বারা তোমার কথাগুলোকে আরো সুন্দর করে প্রকাশ করা যায়, তোমার কথাগুলোকে আরো বিস্তৃতভাবে প্রকাশ করা যায়। এই জন্য তোমরা এক্সটেনশন ব্যবহার করবা। সেই যেমন এই সেন্টেন্সে এক্সটেনশনটা হচ্ছে টু মার্কেট, এটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। কোথায়, কোন দিকে? টু মার্কেট, এটা অ্যাডভার্ব অফ প্লেস, এটা তো ভার্ব বুঝতে পারছো। আর এইটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। আমরা এর আগের দিনে কিন্তু বলেছিলাম, সেটা কি বলেছিলাম এর আগে লেকচারগুলোতে বলেছি যে ভার্বের বেস ভার্বের পূর্বে টু বসালে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্বের পূর্বে টু বসালে টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ ভার্ব না, কিন্তু এটা কিছুটা নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভের গুণাবলী কি? ভার্ব এবং নাউনের মতো কাজ করে, তাই একে বলা হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, অসম্পূর্ণ ক্রিয়া। কিন্তু মূল ভার্বটা হচ্ছে আমার এটা, মূল ভার্ব হচ্ছে গো, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে এটা এক্সটেনশন, এটাও এক্সটেনশন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এক্সটেনশনগুলো ব্যবহার করা হয় শুধুমাত্র তোমার কাজ এবং তোমার কথাকে আরো সঠিক সুন্দরভাবে তুলে ধরার জন্য, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আচ্ছা, এভাবে গেল। তাহলে আমরা এখানে শিখলাম যে ইনট্রানজিটিভ ভার্ব এর পরে এক্সটেনশন ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে দেখি তো ফিনিশ ইওর ওয়ার্ডস। ফিনিশ ভার্ব ট্রানজিটিভ, ইওর ওয়ার্ক অবজেক্ট। এখানে একটু ওইটা থেকে এটা সামান্য একটু পার্থক্য করলাম। সেটা কি হচ্ছে যে আমরা আগের সেন্টেন্স বললাম যে ইনট্রানজিটিভ ভার্বের পরে এক্সটেনশন ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায়। এখানে বলছে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করে
সেন্টেন্স গঠন করা যায়। তাহলে আমরা এখানে দেখলাম যে ফিনিশ, শেষ করো। আরেকজন এখন যদি এই অবজেক্টে না বসায় তাহলে কিন্তু বুঝবো না যে কি শেষ করবে কাজটা। তাহলে এই ইওর ওয়ার্কস, এই কথা লেখার কারণে এই সেন্টেন্সের অর্থ পূর্ণ হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যেহেতু এই ভার্বটা, এই ফিনিশ ভার্বটা এই অবজেক্ট না বসালে অর্থ সম্পন্ন করতে পারছে না, তাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এই আমাদের ফিনিশ ভার্বটা এই অবজেক্ট না বসালে অর্থ সম্পন্ন করতে পারছে না, তাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এখানে কি শিখলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট, সেই অবজেক্ট কেমন হবে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, এই বসে সেন্টেন্স গঠন করতে পারে। এবার আরেকটা দেখো তো, গিভ হিম আ ডায়েরি, গিভ হিম আ ডায়েরি, গিভ ভার্ব ট্রানজিটিভ, হিম ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, আ ডায়েরি ডাইরেক্ট অবজেক্ট। দেখো তো, গিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে যেহেতু নাউন প্রোনাউন অবজেক্ট আকার আছে তাই গিভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, সেই অবজেক্টগুলো কেমন? এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট। আর তোমরা জানো যে সাধারণত পার্সোনাল অবজেক্টগুলিকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে, আর সাবস্ট্যান্সেস আর বস্তুবাচক অবজেক্টগুলোকে ডাইরেক্ট অবজেক্ট বলে। এটা হচ্ছে পার্সোনাল, তাই এটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডায়েরি এটা হচ্ছে বস্তুগত, তাই একে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কিন্তু আসলে আমাদের স্ট্রাকচার হচ্ছে ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। সেই অবজেক্টগুলো বিভিন্ন রকম হতে পারে আর তার উপরে নামকরণ করা হয়, কিন্তু মূল স্ট্রাকচার একটা, সেটা ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, ডাইরেক্ট অবজেক্টও হতে পারে। এইভাবে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। এরপরে দেখি আমরা আর কি করতে পারি। যখনই আমরা কোনো বিষয় নিয়ে রিকোয়েস্ট করি তখন প্লিজ, কাইন্ডলি এসব ব্যবহার করে থাকি, কারণ এগুলো একটা মার্জিত বা সুন্দরভাবে রিকোয়েস্ট করার একটা কৌশল। যেমন প্লিজ, প্লিজ হেল্প মি, আমি কাউকে মার্জিতভাবে অনুরোধ করছি। তাহলে এই প্লিজ এই ওয়ার্ডটা সেন্টেন্সের শুরুতে বসালাম, আর এটা ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। তাহলে আমরা এই ওয়ার্ডটা এভাবে ব্যবহার করতে পারি। আবার দেখো, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আমরা কিন্তু এই প্লিজ ওয়ার্ডটাকে এবারে সেন্টেন্সের শেষে ব্যবহার করলাম। আমরা কিন্তু তাহলে আমরা কি শিখলাম? প্লিজ বা কাইন্ডলি দ্বারা কোনো ব্যক্তিকে মার্জিত বা মডেস্ট ভাবে রিকোয়েস্ট করা বোঝায়, এবং সেই প্লিজ ওয়ার্ডটাকে সেন্টেন্সের শুরুতেও বসাতে পারবেন, আবার সেন্টেন্সের শেষেও বসানো সম্ভব। কিন্তু কাইন্ডলি ওয়ার্ডটা সবসময় সেন্টেন্সের শুরুতেই বসাবো। যেমন দেখো, কাইন্ডলি give me your pen, কাইন্ডলি দয়া করে আমাকে তোমার পেনটা দাও, দয়া করে আমাকে তোমার পেনটা দাও। এখানে বলছে give me a glass of water please, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দেন। give me a glass of water please, অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দেন। আর এখানে বলছে কাইন্ডলি give me your pen, দয়া করে তুমি আমাকে তোমার কলমটা দাও, বা দয়া করে আপনি আমাকে আপনার কলমটা দেন। আচ্ছা, এখানে আমরা সহজে বুঝতে পারলাম যে প্লিজ বা কাইন্ডলি দ্বারা কোনো ব্যক্তিকে মার্জিতভাবে বা সুন্দরভাবে রিকোয়েস্ট করা বোঝায়, মার্জিত বা সুন্দরভাবে রিকোয়েস্ট করা বোঝায়। সেই ক্ষেত্রে প্লিজ এবং কাইন্ডলি ব্যবহার করা যায়। আর খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হলো কি প্লিজ সেন্টেন্সের শুরুতে এবং শেষে উভয় স্থানে ব্যবহার করা যায়, কিন্তু কাইন্ডলি কিন্তু সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে। এটা কিন্তু আমরা ভুলবো না, এটা সবসময় স্মরণ করবো যে কাইন্ডলি সেন্টেন্সের শুরুতেই বসবে। এটা আমরা এরপরে ইনডাইরেক্ট ইম্পারেটিভ
বলে একটা কথা আছে, সেটা কি সেটা নিয়ে কাজ করব। সেটা আমরা এখন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। যেমন লেটস ফলো the advice of our parents. Let's follow, এইটা হচ্ছে ইম্পারেটিভ, ইনডাইরেক্ট ইম্পারেটিভ বলা হচ্ছে কি ইনডাইরেক্ট ইম্পারেটিভ, ইনডাইরেক্ট ইম্পারেটিভ বলা হচ্ছে কি। এখানে লেটস ফলো the advice object of our parents extension। আচ্ছা, এখানে আমরা দেখব যে যখনই কোনো সেন্টেন্স লেট বা লেটস দ্বারা শুরু হচ্ছে তখন তা দ্বারা ওই ইম্পারেটিভ ইনডাইরেক্ট ইম্পারেটিভকে বোঝানো হচ্ছে। এই ধরনের একটা মজার ফল হলো যে এই ধরনের সেন্টেন্সে সবসময় ফার্স্ট পারসন মানে সাবজেক্ট নিজেকে সম্পৃক্ত করে, সবসময় সাবজেক্ট নিজেকে সম্পৃক্ত করে। যেমন লেটস গো আউট, চলো বাইরে যাই, তার মানে আমিও যাচ্ছি। লেটস ফলো দ্য অ্যাডভাইস অফ আওয়ার প্যারেন্টস, চলো আমরা পিতামাতার উপদেশ অনুসরণ করি, তার মানে আমি নিজেও, আমিও। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম যে এই ধরনের সেন্টেন্স দ্বারা যখনই লেটস বা লেটাস দ্বারা কোনো কাজ শুরু হবে, কোনো সেন্টেন্স শুরু হবে, তার দ্বারা ফার্স্ট পারসন সাবজেক্ট উনি নিজেও ওই বিষয়ে সম্পৃক্ত হন বা সম্পৃক্ত করেন। এটার দ্বারা সাধারণত কোনো ভালো কাজের পরামর্শ এবং কোনো কাজের প্রস্তাবনা করা বোঝায়। কেমন? লেটস ফলো দ্য অ্যাডভাইস অফ আওয়ার প্যারেন্টস, এটা গুড সাজেশন। এটা কি গুড সাজেশন। আবার বলছে লেট আস play football now. Let us play football now. চলো এখন ফুটবল খেলি। এটা কোনো কাজের প্রস্তাবনা করা হচ্ছে, এটা কোনো কাজের প্রস্তাবনা করা হচ্ছে। ভার্ব, অবজেক্ট, আর এটা ইনডাইরেক্ট ইম্পারেটিভ। তাহলে আমরা কি শিখলাম যে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কোনো কাজের প্রস্তাবনা এই সমস্ত প্রকাশ পায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি ভার্বটা দুইভাবে হয়, সেটা একটা ইনট্যানজিটিভ ভার্ব হলে ইনট্যানজিটিভ ভার্বের ক্ষেত্রে পরে এক্সটেনশন বসে, আর ট্যানজিটিভের ক্ষেত্রে বসে অবজেক্ট। যেমন প্লে, এটা হচ্ছে ভিটি। এই প্লে ভার্বটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, কারণ এই প্লে হোয়াট কাইন্ড অফ প্লে, মানে ওই যে খেলা, তার নাম না বললে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কি খেলবে। সেই ক্ষেত্রে এই প্লেটা হচ্ছে ভার্ব ট্রানজিটিভ, আর এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। আর যদি এটা ইনট্রানজিটিভ ভার্ব হতো তাহলে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন হতো। কেমন সেটা? গো আউট, গো VI আউট অ্যাডভার্ব। গো আউট বাইরে যাও, গো আউট বাইরে যাও, তার মানে তুমি কাউকে কমান্ড করছো। গো আউট বাইরে যাও, তার মানে তুমি কাউকে কমান্ড করছো। আর এখানে বলছে লেটস প্লে ফুটবল নাও, চলো এখন ফুটবল খেলি, তার মানে কোনো কাজের প্রস্তাব করা হলো। তাহলে আমরা কি শিখলাম? যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ পায়। আর এইভাবে আমরা চেষ্টা করব কিভাবে কাজটা করা যায়। Okay, thank you all. Thank you very much for attending my class. Okay, thank you all. We have already discussed about imperative sentence, and today is all. And we have discussed everything about imperative sentence. So, my dear viewers, please follow my channel, follow all the videos from the beginning to the last, and like it, share it to your friends, and subscribe it. Assalamu alaikum.